আজকের আড্ডার এই পর্যায়ে রয়েছে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সেক্টরে মালয়েশিয়ায় ইন্টার্নশিপ সম্পর্কিত তথ্য। এ বিষয়ে কথা বলবেন মুক্তা আহমেদ ভাই। আমি অনুরোধ করব মুক্তা আহমেদ ভাইকে তার মূল্যবান কথা আমাদের মাঝে শেয়ার করার জন্য। ধন্যবাদ পায়েসকে। জি ভাইয়া, দেখতে পাচ্ছি। ওকে, তো যারা লাইভে নতুন জয়েন করলেন তাদের জন্য আমার পরিচয়ের পর্বটা আবার একটু দিচ্ছি। আমার নাম মুক্তা, 4th ইয়ার ফার্স্ট সেমিস্টারে, ব্যাচেলর অফ কম্পিউটার সায়েন্সে। আর বর্তমানে আছি আমি ডেল্টা ফ্রন্টিয়ারে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে অ্যান্ড্রয়েড এন্ড আইওএস। এবং কি ধন্যবাদ জানাচ্ছি যে বিডি কম্পিউটিং ফ্যাকাল্টিকে এরকম একটা সুন্দর প্রোগ্রামের আয়োজন করার জন্য, বিশেষ করে বায়াস আহমেদকে যে এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য, আসলে যা আগে কখনো ছিল না, আমি আমার 3 বছরে দেখি নাই। ধন্যবাদ ভাইয়া, আসলে আপনাদের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। আমার অবদান খুবই নগণ্য এখানে। ওকে, জাহিদ ভাই অলরেডি ইন্টার্নের ব্যাপারে আমাদের একাডেমিক যা কার্যক্রম আছে সেগুলোর ব্যাপারে বলছে। সো আমি জাস্ট এখন ইন্টার্নশিপের একটা প্রিপারেশন যেটা আছে, যারা ছোট ভাই এখন যারা ইন্টার্নশিপে যাবে, তো তাদের জন্য আমার এই স্লাইডটা। তো প্রথমেই আমাদের কি কি প্রিপারেশন নেওয়া উচিত আমাদের ইন্টার্নশিপের আগে। প্রথম যেটা হলো যে একটা স্ট্যান্ডার্ড একটা সিভি অথবা রিজিউম আমাদের তৈরি করে নেওয়া উচিত। এখন এর জন্য আমাদের ইউটিউবে অনেক সেমিনার হয়, যেখানে আমরা গেলে আমাদের সিভিটা কিভাবে ভালোভাবে ক্রিয়েট করতে আমরা তৈরি করতে পারি সে ব্যাপারে তারা গাইডলাইন দিবে, হেল্প করবে। অথবা যারা বড় ভাই আছে যারা সিভি সম্পর্কে ভালোভাবে জানে, তো তাদের কাছ থেকেও হেল্প নেওয়া যেতে পারে। তো প্রথমেই সিভিতে একটা বিষয় আমি হাইলি রিকমেন্ড করব, যেটা উল্লেখ করার জন্য, সেটা হইতেছে যে পজিশনটা ক্লিয়ারলি মেনশন করা। এবং কি যদি সে ওয়েব ডিজাইনার হয় বা মোবাইল অ্যাপ্লিকেশন হয়, সে কি ফ্রেমওয়ার্কটা ইউজ করে সেটা যদি উল্লেখ করে দেয়, যারা যে কোম্পানিটা আর কি ওই ক্যান্ডিডেটকে সিলেক্ট করতে সহজ হয় সেক্ষেত্রে। দেন আরেকটা বিষয় করতে হবে, যেটা হলো যে কোম্পানির লিস্ট ক্রিয়েট করতে হবে। এখন জাহিদ ভাই যেটা বলছে যে আমাদের হলো যে আমরা 2টা কোম্পানিতে শুধু অ্যাপ্লাই করতে পারবো আমাদের ওয়েবসাইট থেকে প্রসিডিউর অনুযায়ী। যদি রিজেক্টেড হয় উইথড্র লেটার দিতে হবে, দেন আবার অ্যাপ্লাই করতে হবে। সো এই প্রসিডিউরটার যাওয়ার আগে আমি যেটা বলবো, আগে আমি কিছু কোম্পানি আমি সার্চ করব গুগলে, যেগুলো আমার পজিশন অনুযায়ী যারা ইন্টার্ন দেয়। সো তাদের থেকে যেমন আমি নিতে পারি কোম্পানির নাম, ইমেল, অল্টারনেটিভ ইমেল এবং ফোন নাম্বার, এগুলো লিস্ট ডাউন করব এবং এগুলাতে অ্যাপ্লাই করব। সো অ্যাপ্লাই করার পর তারপর আমি ফলো আপ করব, আমি যে ইমেলটা পাঠাইলাম তারা ইমেলটা পাইলো কিনা, অথবা আমি কোনো রিপ্লাই পেলাম কিনা, রিপ্লাই পেলে তাদের কি আমার কি রিপ্লাই দেওয়া উচিত, তাদের রিপ্লাইয়ের ধরনটা কি, তারা কি ইন্টার্ন নিবে নাকি না নিবে। এখন কথা হলো যে যদি তারা না নেই, তাহলে সেক্ষেত্রে আমি অন্য একটা ইয়েতেই করব, অ্যাপ্লাই করব। যেটাতে আমি অ্যাপ্লাই করছি সেটাতে ডান দিয়ে রাখবো অথবা রিজেক্টেড দিয়ে রাখবো। এটা আমার স্লাইডে, এটা তো আর অন্য কেউ দেখতেছে না, বাট যে আমি ওই কোম্পানিতে অ্যাপ্লাই করছিলাম ওইখানে কোনো পোস্ট নাই, এটা বোঝা গেল। সো এটা আমি ফলো আপ করবো। দেন আরেকটা বিষয় মোস্ট ইম্পর্টেন্ট আমি বলবো, যেটা কমিউনিকেট উইথ সিনিয়র্স। আমাদের বড় ভাইরা যারা আছে, যারা ইন্টার্নশিপ অলরেডি করে ফেলছে বা করতেছে, তাদের সাথে যোগাযোগ রক্ষা করাটা গুরুত্বপূর্ণ। কেন আমি বলি, যেমন হইতেছে যে আমি এখানে ইন্টার্ন করতেছি, অলরেডি আমাদের সিনিয়র্স যারা আছে কোম্পানিতে, তারা অলরেডি বলছে যে মুক্তা, তোমার যদি কেউ মোবাইল অ্যাপ্লিকেশন অথবা ওয়েব অ্যাপ্লিকেশনের যদি কেউ ইন্টারেস্টেড থাকে ইন্টার্নশিপ করার জন্য, তাহলে তুমি আমাদের রিকমেন্ড করতে পারো। সেক্ষেত্রে কি হইতেছে, যদি আমার সাথে কেউ যোগাযোগ করে তাহলে আমি তাকে রিকমেন্ড করতে পারি। এখন ইন্টার্ন হবে নাকি না হবে সেটা তো তার স্কিল প্লাস ইন্টারভিউ বা প্রসিডিউর যেগুলো আছে সেটার ব্যাপার। কিন্তু এই তবে এই দিক দিয়ে একটা জিনিস সহজ হইতেছে যে কোম্পানিটা আমি আমার আর মানে ওইভাবে খুঁজতে হলো না, সহজে আমি কোম্পানিটা পেয়ে গেলাম। তো এটা হলো যে সেজন্য যারা সিনিয়র আছে, যারা ইন্টার্নশিপ করতে বা করতেছে, তাদের সাথে যোগাযোগ রক্ষা করা। এখন আরেকটা বিষয় আমি বলতে চাইতেছি, সেটা হচ্ছে যে আমাদের কি টাস্ক করা উচিত অথবা কি ধরনের প্রজেক্ট করা উচিত আমাদের ইন্টার্নশিপে যাওয়ার আগে, যেন আমাদের ইন্টার্নশিপে গেলে যেন আমরা যে আমাদের একটা যে অফিসিয়াল এনভায়রনমেন্ট আছে, তো সেখানে যেন আমাদের কাজ করতে যেন সহজ হয়। সেক্ষেত্রে এই টপিকটা হলো যে ওয়েব প্লাস মোবাইল অ্যাপ্লিকেশন যারা করতে চাই, বোথ উভয়ের জন্য। যেমন
বলতেছিলাম যে রিয়েল টাইম প্রজেক্ট করার জন্য যতটা সম্ভব, যেমন সেজন্য আমাদের আছে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নামে আমাদের একটা কোর্সই আছে অলরেডি। সো সেখানে মানে আমরা সবাই ট্রাই করি যে একটু সিম্পল কোনো প্রজেক্ট দিয়ে যেন আমাদের কোর্সটা শেষ করা যায়, আসলে না, সেইখানে আমাদের ভুল। তো আমরা যদি সেখানে ট্রাই করি যে একটা হার্ড কোনো প্রজেক্ট নিব, হোক বা না হোক একটা মার্ক হয়তো বা কম বেশি পাবো এই আর কি, বাট রিয়েল টাইম কোনো প্রজেক্ট নিলে যেমন সেখানে ডেটাবেস থাকবে, তারপর বিভিন্ন সেটিংস অথবা নোটিফিকেশনস আদার্স থিং যেখানে যদি থাকে, তাহলে এটা হলো আমার পরবর্তী লাইফে এগুলা আমি যদি ইন্টার্নশিপে যাই সেক্ষেত্রে আমার কাজে লাগবে। সো ইন্টার্নশিপে গেলে তো শুধু এরকম না যে আমি গেলাম তার আমার ওয়ান পেজ HTML CSS দিয়ে আমি শুধু কাজ করে নেবে, ব্যাপারটা তো এরকম না। ইন্ডাস্ট্রিয়াল লেভেল, ইন্ডাস্ট্রিয়াল টাইপ, তারা সব সময় প্রবলেম এবং সলিউশন নিয়ে চিন্তা ভাবনা করে সেগুলা ইমপ্লিমেন্ট করতে হয়। সো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। দেন এটলিস্ট বেসিক নেটওয়ার্ক নলেজ থাকতে হবে, যেমন আইপি, তারপর পোর্ট, নেটওয়ার্কিং পোর্ট, পাবলিক এন্ড প্রাইভেট আইপি, নরমাল কেবলিং, তারপর হইতেছে রাউটার এবং সুইচ সম্পর্কে জানতে হবে। সেজন্য আমি আমি যতটুকু দেখছি যে ডিপ্লোমা লেভেল অথবা গ্রাজুয়েশন লেভেল সব জায়গায় নেটওয়ার্কিং এর বেসিক একটা কোর্স থাকে। তো এটা 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 কেন লাগতেছে, কারণ হলো যে আমাদের প্রজেক্ট যে সব সময় পাবলিক আইপিতে হবে ব্যাপারটা এরকম না, এটা তো আমাদের হোম নেটওয়ার্কও হইতে পারে। সেক্ষেত্রে যদি হয় হোম নেটওয়ার্কে হয় তাহলে হইতেছে যে আমার প্রাইভেট আইপি ইউজ করতে হবে এবং সেখানে রাউটার্স প্লাস সুইচের ব্যাপার স্যাপার থাকে। সো এই ব্যাপারটা জানলে সহজ হয়। তারপর আমি যেটা বলবো সেটা হলো যে প্রোগ্রামারের একটা স্কিল আমি বলবো যেটা থাকা খুবই জরুরি, এখন করোনার মুহূর্তে এটা আরো বেশি জরুরি হয়ে পড়ছে, যেটা হলো যে গিট এবং গিটহাব সম্পর্কে জানা। তো গিট এবং গিটহাব দুইটাই একটু আলাদা জিনিস। গিটহাব হচ্ছে যে একটা ওয়েবসাইট, নর্মাল আর 5টা ওয়েবসাইটের মতো, যেখানে আমি আমার ডেটা রাখতে পারবো। আর গিটটা হচ্ছে যে আমি এটা কন্ট্রোল করতে, মানে আমার এই ডেটা আমি এইখান গিটার থেকে অন্য জায়গায় কন্ট্রোল করতে পারবো। জি। তো তার মানে এই না যে আমি একটা গিটহাবে একটা রিপো খুললাম, মানে রিপোজিটরি খুললাম, সেখানে কিছু প্রজেক্ট রাখলাম, তারপরে পুল পুশ কমিট করলাম, না, আসলে ব্যাপারগুলো এরকম না, এর থেকেও আরো বেশি কিছু। যেমন আমরা এখানে প্যাকেজ অথবা প্লাগইনস ক্রিয়েট করা শিখবো, যেটাতে আমরা এটা পাবলিশ করব, কারণ এটা হলো ওপেন সোর্স, অন্যজনের জন্য এটা ইউজ করতে পারে। সো এরকম আমরা কোনো কিছু শিখবো। তারপর আরে যেটা আছে যে আমরা গ্রুপ প্রজেক্ট করব, আমরা গিটহাবে একটা প্রজেক্ট রাখবো, সাপোজ একটা অর্গানাইজেশন ক্রিয়েট করব, সেখানে আমাদের কিছু মেম্বার থাকবে, মেম্বারের মধ্যে একজন থাকবে যে মডারেটর, যে কি করবে আমাদের যে টিম মেম্বার যেগুলা কোড আছে, যেগুলা কোড করে সেখানে পোস্ট করবে। তো সেগুলা ও কমিটের আগে সে দেখবে, সেগুলো মার্চ করার আগে আমাদের মেইন একটা ব্রাঞ্চ থাকে যে মার্চ করার আগে সে এটা দেখবে, দেখার পর যে যদি ওয়ার্ক মানে কোডটা যদি সম্পূর্ণরূপে কাজ করে তাহলে সে এটাতে আমাদের মেইন ব্রাঞ্চে মার্চ করে দিবে। তো এটা হলো যে গিট এবং গিটহাবের সম্পর্কে। আরো যদি এটা মানে ততটা হার্ড না যতটা আমরা মনে করি, ইজি, বাট স্টেপ বাই স্টেপ ফলো করলে টোটালি ইজি একটা ব্যাপার। জাস্ট আমি আশা করি একটা প্রজেক্ট করলেই এটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। সো এখন নাম্বার 4 আমি যেটা বলবো সেটা হইতেছে যে আমি যেটা জানি বা তুমি যেটা জানো সেটা কি করা, ওপেন সোর্স প্ল্যাটফর্মে শেয়ার করা, যেমন একটা গিটহাবের কথা বললাম। এছাড়া যেটা আছে স্ট্যাক ওভার আছে, সেখানে শুধু শত শত কোশ্চেন, হাজার হাজার লাখ 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 কোশ্চেন আছে, যারা প্রোগ্রামার স্ট্যাক ওভার চিনে না এরকম আমি প্রোগ্রামার হয়তো বা আমি খুঁজে পাবো না, বা কেউ কেউ খুঁজে পাবে বলে মনে হয় না। সো মিডিয়াম আছে, মিডিয়াম নিয়ে সবকিছু নিয়ে মোটামুটি মিক্স আকারে থাকে। ইভেন ইভেন স্ট্যাক ওভারেও বিভিন্ন ক্যাটাগরির আছে, তাদের সাব ডোমেইন আছে। এবং তারপর এগুলা যে আমাদের এগুলা নলেজ যেগুলো আছে আমরা শেয়ার করব, সেগুলো আবার আমাদের একটা লিঙ্কডইন নামে একটা নেটওয়ার্কিং একটা একটা সাইট আছে, ফেসবুকের মতো, সবাই এটা চিনে লিঙ্কডইন। তো সেখানে ফেসবুকের মতো হইলে, বাট এটা ফেসবুকের মতো শুধুমাত্র শো অফের জন্য না, এখানে স্কিল শো অফের জন্য, যে কার কত স্কিল আছে, বিশেষ করে কোম্পানি সিইও, HR ডিপার্টমেন্ট সবাই এখানে চাকরি খুঁজে বা চাকরির অফার দেয়, সেজন্য লিঙ্কডইন ব্যবহার করি। তো এখানে আমি এগুলা শেয়ার করব। শেয়ার করলে দেখা গেল যে হয়তো বা আমার কোনো শেয়ার কারোর চোখে পড়লো, সে আমার নক দিতে পারে। ইভেন আমি আমার ক্ষেত্রে হয়েছে অলরেডি বায়াসের ব্যাপারে জানি, বায়াসের আসতে হয়তো বা এরকম যে নক দেয় যে আমাদের এরকম
দরকার, ডেভেলপার দরকার, তুমি ফ্রি আছো কিনা। সো এইসব ব্যাপারগুলো এখানে শেয়ার করা। সো আরেকটা ব্যাপার যেটা হইতেছে যে আহ, আমরা যে প্রবলেম গুলো আছে সব সময় মানে সলিউশনের ক্ষেত্রে অবজেক্ট ওরিয়েন্টেড ভাবে আমরা চিন্তা ভাবনা করব। সেক্ষেত্রে তাহলে কি, কারণ আমরা সব সময় শুনে আসি যে ওওপি ওওপি যেটা আছে, সো ওওপির ক্ষেত্রে আমরা কি করি যে আমাদের যে কোনো প্রবলেমকে মডিউল আকারে ভাগ করে নিই প্রথমে। তো মডিউল আকারে বলতে যেমন মডেলস, যে ইউজার কি টাইপ, যেমন ইউজারের ক্ষেত্রে দুই ধরনের ইউজার হইতে পারে। আহ, দুই ধরনের বলতে আমি বুঝাইতেছি যে এটা প্রজেক্টের উপর ডিপেন্ডেবল, ইউজার যে কোনো টাইপ হইতে পারে। সো এগুলাকে তারপর আমাদের প্রজেক্টে ভাগ করে নেওয়া, ছোট ছোট অংশে ভাগ করে নিয়ে আমরা যেন এটা সহজেই ইমপ্লিমেন্ট করতে পারি। সেই জন্য এখন দেখা গেল যে একটা প্রজেক্ট আমরা এক পেজেই পুরাটুকু করলাম, এক জায়গায় মডেল, নিচে ক্লাস ক্লাস ক্লাস, দেখা গেল যেটা পরবর্তীতে কেউ অন্য কেউ কাজ করলে বা এটা ইমপ্লিমেন্ট ব্যাকএন্ড ইমপ্লিমেন্ট করতে গেলে বা প্রজেক্ট হিসেবে করতে গেলেও এটা প্রবলেম হবে। আমাদের এখানে একজন এক্সপেরিয়েন্স ভাই আছে, উনি আরো এ ব্যাপারে ভালো জানে প্রজেক্ট গুলা কিভাবে করতে হয়। তো আমি তো এখানে নিউ, তো এ ব্যাপারে উনি আরো বিস্তারিত বলবেন। তো এই হলো আমাদের যে হেল্পফুল টাস্ক, আমাদের ইন্টার্নশিপ যাওয়ার আগে কি করা উচিত, কি করলে আমাদের ইন্টার্নটা ভালোভাবে কমপ্লিট করতে পারবো, আমরা কিছু দেখাইতে পারবো যে না আমরা ইউনিভার্সিটিতে মোটামুটি কোনো কিছু শিখছি। আমাদের যে ফোরাম ছিল, তারপর আমাদের কমিউনিটি ছিল, যে আমাদের ক্লাব ছিল, এখান থেকে আমরা মোটামুটি এই বিষয়গুলো জানছি বা শিখছি। তো এই হলো আমাদের হেল্পফুল টাস্ক। এখন এখন আমি আমার ব্যাপারে একটু বলি, কারণ এখানে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার অলরেডি দুইজন এখানে বেসিক্যালি। সো আমি একটু মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট সম্পর্কে বলতে চাই। বেসিক্যালি এইটা শুধু মোবাইল অ্যাপ্লিকেশন না, এটা ওয়েব প্লাস মোবাইল দুইটাই মিন করে, যে কথাগুলো এখানে লেখা আছে বা আমি বলবো। প্রথম যেটা হলো যে এখন বর্তমানে যে সময়, যে আমি শুধু ফ্রন্ট এন্ডই করব, ব্যাক এন্ড করবো না, বা আমি শুধু ব্যাক এন্ডই করবো ফ্রন্ট এন্ড করবো না, এরকম ধারণাটা হওয়া উচিত না। কেন? কথা হলো যে আমি যখন ব্যাক এন্ড করবো তখন অবশ্যই আমার ফ্রন্ট এন্ড সম্পর্কে ভালোভাবে ধারণা যদি না থাকে, তাহলে আমার বিশ্বাস যে ব্যাক এন্ড করা পসিবল না। কারণ ফ্রন্ট এন্ডে যেখানে আমি কোথায় নেম ইউজ করতে হবে, তারপর ভেরিয়েবল গুলো আমরা ইউজ করব, সেগুলা যদি ভালোভাবে না জানি, তাহলে ব্যাক এন্ড করা একটু কষ্টকর। মেইনলি এখন যে কোম্পানি গুলো আছে বর্তমানে, যেমন স্টার্ট আপ হোক মিডিল হোক, তারা সবসময় খুঁজে অল ইন ওয়ান ডেভেলপার টাইপ, যে একজনই মোটামুটি সবকিছু করবে এরকম খুঁজছে। তো সেক্ষেত্রে এই বিষয়গুলো জানা থাকলে তার জন্য প্লাস পয়েন্ট ভালো। এখন কারো যদি টার্গেট থাকে যে আমি গুগলে যাব, ইয়াহুতে যাব, ইন্টেলে যাব, তারপর বা অন্যান্য নামি দামি হায়ার ব্র্যান্ডেড কোম্পানিতে যাব, সেক্ষেত্রে ভিন্ন কথা। কারণ হলো যে সেখানে একটা আইকন, একটা লোগো ক্রিয়েট করার জন্য একটা টিম থাকে, প্লাস ফ্রন্ট এন্ডের জন্য আলাদা টিম থাকে, ব্যাক এন্ডের জন্য আলাদা, ব্যানার পোস্টার, মানে প্রত্যেকটা জিনিসের জন্য তাদের আলাদা আলাদা টিম আছে। সো নর্মাল কোম্পানি গুলা তো এগুলা বিয়ার করার তাদের তো সামর্থ্য ওইভাবে নাই, সেক্ষেত্রে তারা এরকম খুঁজে যে মোটামুটি সবকিছু জানে এরকম এরকম ডেভেলপার। দেন হলো যে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোডিং এর ক্ষেত্রে যেটা, আমি আবার আবার একটা নাম মেনশন করতেছি, আমাদের এখানে একজন বড় ভাই আছেন, উনি এইসব ব্যাপারে ভালোভাবে আরো জানেন, যদি উনি আরো কিছু অ্যাড করবেন। প্রথম যেটা হলো যে একটা স্ট্যান্ডার্ড ফলো করা, কোডিং যে আমরা করব, কোড যে করব, একটা স্ট্যান্ডার্ড ফলো করা। এখানে যদি আমি সার্চ দিয়ে দেখতে পারেন, মোটামুটি বেশ কয়েক, মানে মোটামুটি কিছু লিস্ট আসবে, যে যে লিস্ট গুলা স্ট্যান্ডার্ড কোড করার জন্য হেল্প করবে। যেমন এই ক্ষেত্রে আরেকটা বিষয় যেটা হইতেছে, অবশ্যই অবশ্যই একটা কোডিং আর্কিটেকচার ফলো করা। যেমন আছে এমভিসি, মডেল ভিউ কন্ট্রোলার, অথবা আছে এমভিভিএম, মডেল ভিউ, ভি মডেল, এবং আরো আছে কয়েকটা। সো এগুলার থেকে যে কোনো একটা ফলো করে কোডিং স্ট্রাকচার করা। এক্ষেত্রে সুবিধা কি, আমাদের ব্যাকএন্ড সবসময় মাথায় রাখতে হবে যে ব্যাকএন্ডটা হলো ইম্পর্টেন্ট। এখন যদি আমরা যখন ইন্ডাস্ট্রিতে যাব, তারা কি শুধু ফ্রন্ট এন্ড নিয়ে কাজ করবে না, তাদের তো মেইন থিং হলো ব্যাকএন্ড, ইউজারকে কিভাবে কন্ট্রোল করবে। সেক্ষেত্রে সো আমরা যদি এই যে কোডিং আর্কিটেকচার যদি ঠিক না থাকে, সেক্ষেত্রে খুবই সমস্যা।
কারণ এই কোডটা ভালোভাবে হয়তো বা কাজ করবে না, অথবা এপিআই কল হইতে সমস্যা হবে, বা বিভিন্ন ধরনের হয়তো বা ইউজার ডাটা এডিট করতেছে, আপডেট করতেছে, সো ভালোভাবে হইতেছে না, ক্র্যাশ করতেছে, এইসব ঝামেলা হইতে পারে। তারপর যেটা হইতেছে, যদি ডেভেলপমেন্ট যদি করতে চাই, সেক্ষেত্রে স্ট্রং একটা নলেজ থাকতে হবে ডেটাবেজের উপর, আর এপিআই এর উপর। ওয়েবেও এপিআই আছে, মোবাইল অ্যাপ্লিকেশন এপিআই আছে। বেসিক্যালি এপিআইটা ক্রিয়েট করে যারা ওয়েব ডেভেলপার থাকে তারা, আর যারা মোবাইল অ্যাপ্লিকেশন তারাও করে, যেমন আমি ট্রাই করতেছি শেখার জন্য। তারপর হইতেছে যে ইমপ্লিমেন্ট করার একটা নলেজ, আর হলো বাগ ফিক্সিং। আর একটা প্রবলেম, আর একটা যেটা মেজর যেটা হইতেছে সেটা হলো যে এক্সিস্টিং কোডের উপর কাজ করার একটা স্কিল থাকতে হবে। এখন কথা হলো যে আমি এইখানে আসার পর আমার 2-3টা প্রজেক্ট দেওয়া হয়েছে যেগুলাতে অন্যজনে কোড করছে, তো সেই কোডের উপর আমার কাজ করতে হয়েছে। তো এটা একটা যদি জানা থাকে বা করার এরকম একটা স্কিল থাকে, তাহলে পরবর্তী যেমন তুমি একটা অন্য ইয়েতে যাওয়ার পর তারা একটা কোড দিল যে এই ওয়েবসাইটটা অন্যজনে করছে, এটা একটু মডিফাই করো বা ব্যাকএন্ড সহ, তখন যদি যদি জানা থাকে যদি এই স্কিলটা, তাহলে সেক্ষেত্রে সহায়তা হবে। আর একটা ব্যাপার হলো যে বেসিক কিছু টুলস আছে যেগুলা সম্পর্কে জানাটা এক প্রকার ওয়াজিব বলবো। সেটা হইতেছে যে পোস্টম্যান সম্পর্কে অবশ্যই জানতে হবে। পোস্টম্যান সম্পর্কে কেন জানবো? কারণ হলো যে আমাদের যদি এপিআই দেয়, অবশ্যই তারা টেস্ট করে দিবে, বাট তারপর আমাদের এপিআইটা টেস্ট করতে হবে। পোস্টম্যানে টেস্ট করব, টেস্ট করে পরে দেখবো যে হ্যাঁ ডেটা গুলা ঠিক মতো পাস হচ্ছে অথবা কাজ করতেছে এপিআইটা, দেন এটা যদি ইমপ্লিমেন্ট করি সহজেই এটা ইমপ্লিমেন্ট হয়ে যাবে, এর মধ্যে কোনো আর সন্দেহ নাই। তারপর যেটা হইতেছে যে এখন আমাদের এপিআই দিল কিন্তু কোনো ডেটাবেস দিল না, ডেটাবেসটা অন্য জায়গায়। এখন এইটা ঠিকঠাক মতো গেল, ঠিক আছে আমি বুঝলাম, কিন্তু কোডে ইমপ্লিমেন্ট করার পরে এটা তো আমার দেখতে হবে। সেই জন্য আমাকে একটু অ্যাক্সেস সেল কন্ট্রোলটা আমাদের একটু শিখতে হবে, পুঁতি আছে সেজন্য। তো এইটার ব্যবহারটা অবশ্যই আমাদের একটু শেখা দরকার। তো এইসব হলো যে ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের যেগুলো জানা জরুরি, বলতে জানতেই হবে, মাস্ট, এগুলোর ব্যাপারে জানা ফরজ। সো ফাইনালি যেটা আমি বলবো যে ভিএ ডেভঅপস কেন, কথা হলো সবকিছুই আপডেট হইতেছে। সো এই যে ডেভেলপার আমার কি আপডেট করা উচিত বা আপডেট হওয়া উচিত? সো এই যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এটা বাদ দিয়ে ডেভঅপস হওয়া উচিত। সো ডেভঅপসটা কি, এটা যদি জানা না থাকে তাহলে একটু গুগল করলে বোঝা যাবে যে একটা টোটাল প্রজেক্ট সম্পর্কে চিন্তা ভাবনা করবে, একদম স্টেজ থেকে শুরু করে ইমপ্লিমেন্ট পর্যন্ত সে করার ক্ষমতা রাখবে, এরকম। জাস্ট সংক্ষেপে আমি বললাম, এটা আরো বিস্তারিত আছে। সো এই হলো বেসিক্যালি আমার পক্ষ থেকে যে ইন্টার্নশিপ প্লাস মোবাইল অ্যাপ্লিকেশন, অথবা কেউ যদি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপার হইতে চায় সেক্ষেত্রে সাময়িক কিছু ইনফরমেশন। আশা করি যারা পরবর্তী ইন্টার্নশিপে যাবে তাদের জন্য অনেক অনেক হেল্প করবে এইসব। তো এইখানেই আমার কথার সমাপ্তি জানছি। ধন্যবাদ মুক্তা আহমেদ ভাইকে এত সুন্দর করে আমাদের মাঝে বিষয়গুলো উপস্থাপন করার জন্য।